चलिए 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 नमस्कार नमस्कार नमस्कार। माई सेल्फ ऑयन ऑयन मंडल। स्वागतम। मेरे इस दरबार में सबका स्वागत है। आई वेलकम यू ऑल। हाउ योर लाइफ इज गोइंग ऑन? इज इट झंड और इज इट गुड? हेलो हेलो हेलो। हाउ आर यू गाइज? हाउ आर यू? বলো সবার খবর কি? কথা একদম পরিষ্কার শোনা যাচ্ছে, সুন্দর করে দেখা যাচ্ছে। हेलो यस माइक्रोफोन ऑल ओके। बोलो घूम की भांगेनी? कैन यू हियर मी? क्या बात है। তাহলে ইলেকট্রোম্যাগনেটিজম ডান। ইলেকট্রোম্যাগনেটিজম হয়ে গেছে। ইলেকট্রোম্যাগনেটিজম হয়ে গেছে। নাও দ্য কোয়েশ্চেন অ্যারাইজেস। দুটো হোমওয়ার্ক দিয়েছিলাম, ভালো করে শুনে রাখো প্ল্যানটা। সেটা হচ্ছে যে একটা নিউমেরিক্যাল শিট পাঠাবো তোমাদের, যেখানে ইলেকট্রোম্যাগনেটিজমের উপর পুরো সামস থাকবে। তো সেটা আগে তোমরা বাড়িতে ট্রাই করবে, তারপরে নেক্সট ক্লাসে বা তারপরের কোনো ক্লাসে ওটা আমি মিলিয়ে দেবো। ইজি লেভেল সামও থাকবে, হার্ড লেভেল সামও থাকবে, কম্বাইন করে থাকবে, যাতে পুরো চ্যাপ্টারের কনসেপ্ট ক্লিয়ার থাকে আর সব ধরনের সামস পারা যায়। ওকে, ওটা আজকেই পাঠিয়ে দেবো, তোমরা ট্রাই করবে পুরো কপিতে, নিউমেরিক্যাল শিট বলে। তাহলে আজকে নতুন চ্যাপ্টার স্টার্ট হবে, আজকে নতুন সেগমেন্ট স্টার্ট হবে। ঠিক আছে, চলো দেখো মন দিয়ে। থার্মোডাইনামিক্স লাস্টে দিচ্ছি। আজকে থিওরিটিক্যাল ডিসকাশন আছে, তো কোনো হাইফাই ক্যালকুলেশনের ব্যাপার নেই, তো ইজি জিনিস আছে। স্ক্রিন সবার কাছে পরিষ্কার আসছে? পরিষ্কার নিশ্চয়ই আসছে। ব্যাকগ্রাউন্ডে সুন্দর পার্টিকেলস দেয়া আছে, প্রচুর 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 পার্টিকেলস। यस, বাহ চমৎকার চমৎকার ব্যাকগ্রাউন্ড। চলিয়ে শুরু কিয়া যায়। ফার্স্টে কি আছে? থিওরি। আজকে শুধুই থিওরি আছে, নো ডেরিভেশনস, নো নিউমেরিক্যালস, অনলি জাস্ট পিওর থিওরি। মাইক্রোস্কোপিক অ্যান্ড ম্যাক্রোস্কোপিক ডেসক্রিপশন। মাইক্রো ছোট, ম্যাক্রো বড়, তার ডেসক্রিপশন আছে। কেটিজির কনসেপ্ট, কেটিজি সেপারেটলি করাবো, হালকা এখানে কনসেপ্ট দেব। কেটিজি কাইনেটিক থিওরি অফ গ্যাস, থার্মোডাইনামিক্স এর পরে সেপারেটলি করানো হবে, এখানে হালকা নলেজ থাকবে। তারপর স্টেট ভ্যারিয়েবলস, তোমার স্টেটে যে জিনিসগুলো ভ্যারিয়েবল, যেমন চাকরি পাওয়া যায় না, স্টেট ভ্যারিয়েবলস তার সম্পর্কে জানবো, স্টুডেন্টরা পড়াশোনা কম করে, ওইসব বিষয়ে জানবো। ম্যাক্সওয়েল, ইয়েস দ্য ফেমাস ম্যান, ওনার ভেলোসিটি রিলেটেড কি কি ফর্মুলা মার্কেটে আছে জানবো। প্রেসার আর টেম্পারেচার ডিসকাস করব। প্রেসার অ্যান্ড টেম্পারেচার, গ্যাস যে প্রেসার দেয় এবং টেম্পারেচার কিভাবে ম্যানিপুলেশন করে। থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম, তারপরে লস, লসগুলো শুধু নেম জানবো, নাম। তারপরে তো লসগুলো নিয়ে এত ধুমাধার কাজকর্ম করা হবে, তোমরা আনন্দে খুশিতে ভরে যাবে। আজকে শুধু জিরোথ লটা করব, নাম শুনেছো নিশ্চয়ই। ইয়েস, জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স। জিরোথ ল, ইয়েস 11 আছে জিরোথ ল। ঠিক আছে, থার্মোডাইনামিক্সের চারটে ল হয়, চারটে ল হয়, চারটে, তার মধ্যে একটা ল জানবো, জিরোথ ল। চলিয়ে ফার্স্টে ম্যাক্রো আর মাইক্রোস্কোপিক একটা ম্যাটারের ব্যাপারটা কি বলছে, পিওর থিওরি।
ফার্স্টে ম্যাক্রোস্কোপিক বলছে সেই সমস্ত কোয়ান্টিটি বা ভ্যারিয়েবলস যেগুলো খোলা চোখে নেকেড আইতে দেখা যাবে। যেমন ধরো অবজেক্টটা বলতে চেয়ার, খালি চোখে দেখতে পারবে। এর কি কি মাপতে পারবে? মাস মেজার করতে পারবে, ভলিউম মেজার করতে পারবে। ম্যাক্রোস্কোপিক অবজেক্টটা ম্যাক্রোস্কোপিক, নেকেড আইতে দেখা যাচ্ছে, এবং তার সাথে ওর যে কোয়ান্টিটিস গুলো মাস ভলিউম সেটা আরামসে মেজার করিতে পারবে। তারপরে কি দেখো মাইক্রোস্কোপিক, যেগুলো অবশ্যই খোলা চোখে দেখা যাবে না, ক্যান নট বি সিন উইথ নেকেড আই। যেমন ধরো অ্যাটমস, মলিকিউলস, আয়নস, এগুলো খোলা চোখে দেখা যায় না। তাদের যদি বিহেভিয়ার স্টাডি করতে যাও, তাদের যদি ইন্টারাকশন স্টাডি করতে যাও, তোমায় হয় কোনো স্পেশাল ইনস্ট্রুমেন্টের হেল্প নিতে হবে, যেমন মাইক্রোস্কোপ। মাইক্রোস্কোপ, তাই তো, মাইক্রো কথাটা কোত্থেকে এসছে? ইনস্ট্রুমেন্টে ছোট, অত্যন্ত ছোট, ভেরি 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 স্মল অবজারভেবল কোয়ান্টিটিজ, তাই মাইক্রোস্কোপ। অ্যাটম, মলিকিউল, আয়নস এর ক্যারেক্টারিস্টিক্স পড়তে গেলে কি করতে হবে, কি বুঝতে হবে? তোমাকে মাইক্রোস্কোপিক জিনিসপত্র ডিসকাশন করতে হবে, তার জন্য স্পেশাল ইনস্ট্রুমেন্ট লাগবে। আমরা এখানে মাইক্রোস্কোপিক, ম্যাক্রোস্কোপিক দু ধরনের কোয়ান্টিটি ডিসকাস করব। ক্লিয়ার? একদম বেসিক থিওরি। क्या बात है। কেটিজি কি বলছে আমাদের? কেটিজি সম্পর্কে প্রচুর লেকচার আছে, নো টেনশন, এটা জাস্ট বেসিক একটা ইন্ট্রোডাকশন, আজকে পুরো ইন্ট্রো আছে। গ্যাসেস যে রয়েছে, গ্যাস পার্টিকেলস গুলো খুব ছোট, ভেরি স্মল নেগলিজেবল পার্টিকেলস। তো গ্যাসকে আমরা যদি স্টাডি করতে চাই, গ্যাসের যে মলিকিউলস আছে তাদের যদি অ্যাকশন আমরা স্টাডি করতে চাই, তারা কি করে, তার জন্য একটা থিওরিটিক্যাল মডেল থাকা উচিত, একটা কনসেপ্ট থাকা উচিত, কিছু রুলস রেগুলেশনস থাকা উচিত, কিছু নিয়ম কানুন থাকা উচিত। সেই যে মডেলটা, সেই যে সায়েন্সটা, তাকে আমরা ভালোবেসে বলেছি কাইনেটিক থিওরি অফ গ্যাস। স্যার কাইনেটিক কেন? কাইনেটিক মানে যে মুভ করছে, যে এনার্জি মুভ করে তাকে বলে কাইনেটিক এনার্জি। মানে এনার্জি মুভ করে ইন দ্য সেন্স অবজেক্ট মুভ করলে যে এনার্জি আসে, গতি শক্তি। কাইনেটিক মানে গতি। গ্যাসের মলিকিউলস গুলো রেস্টে নেই, কনস্ট্যান্টলি মুভ করছে, তাই তার সায়েন্স, তার মডেল, তার ফিজিক্স কাইনেটিক থিওরি অফ গ্যাস। এখানে কি করব? মলিকিউলস, এখানে ফার্স্ট কনসিডারেশন মলিকিউল গুলো অত্যন্ত অত্যন্ত ছোট, ওদের মধ্যে যা ডিস্টেন্স তার তুলনায় মলিকিউল গুলো ভেরি 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 স্মল। মলিকিউল গুলো কনস্ট্যান্ট র্যান্ডম মোশনে রয়েছে, মলিকিউল গুলো কনস্ট্যান্ট র্যান্ডম মোশনে আছে। ছোটবেলায় পড়েছিলে, দিস ইজ কল্ড ব্রাউনিয়ান মোশন। এবং এরা নিজেদের সাথে বা ভেসেলের সাথে, যে কন্টেনার আছে তার দেওয়ালের সাথে কনস্ট্যান্ট কলিশন করছে। কারেক্ট, কনস্ট্যান্ট কলিশন করছে। এগুলো হচ্ছে কাইনেটিক থিওরি অফ গ্যাসের ফার্স্ট প্রপোজাল। এখানে আটা কাউকে ধাক্কা মারলো, এখানে কাউকে ধাক্কা মারলো, and it goes on like this. এটা হচ্ছে র্যান্ডম chaotic মোশন। যাকে সায়েন্সের ভাষায় রবার্ট ব্রাউনের নাম অনুযায়ী ব্রাউনিয়ান মোশন বলা হয়।
আর কি বলছে, ইট ট্রিটস আ গ্যাস, এই যে মডেলটা গ্যাসকে কিভাবে চিন্তা করে, as composed of a numerous particles, প্রচুর পার্টিকলস দিয়ে তৈরি, too small to see with a microscope which are constantly random motion, যাদেরকে মাইক্রোস্কোপেও আমরা ধরতে পারবো না এবং যারা কনস্ট্যান্ট র্যান্ডম মোশন করে বেড়াচ্ছে, ব্রাউনিয়ান মোশন। এই যে মোশন করছে, কলিশন করছে, ভেসেলের সাথে কলিশন করছে বা নিজেদের সাথেও কলিশন করছে। Their collisions with each other and with the walls of the container are used to explain physical properties. Oh my goodness! এই যে কলিশনটা করছে, এটার ফলে ফিজিক্যাল প্রপার্টিজ ওদের আসছে। এই কলিশনের ফলেই আমরা গ্যাসের টেম্পারেচার নিয়ে চিন্তা করতে পারি, প্রেসার ডিসকাস করতে পারি। প্রেসার কখন আসে? ডিউ টু কলিশন। গ্যাস পার্টিকলস বা মলিকিউলস কলিশন করছে, তার ফলেই কিন্তু প্রেসার আসে। প্রেসার, আমরা যে এয়ার প্রেসার ফিল করি, এয়ারের পার্টিকলস আমাদের স্কিনে হিট করে, ধাক্কা মারে, আমরা প্রেসার ফিল করি। ঝড় হলে, এখন ঝড় হচ্ছে, গায়ে এয়ারের একটা প্রেসার লাগে, কারণ প্রচুর এয়ার এসে স্কিনে হঠাৎ হিট করে, ওটাই প্রেসার। গ্যাস পার্টিকেলস এর যে মুভমেন্ট, র্যান্ডম মুভমেন্ট, তার ফলে প্রেসার ক্রিয়েট হয়, সেখান থেকে টেম্পারেচার ডিসকাস করতে পারে। আর ভলিউম তো জানো যে ভেসেলে আছে, সেই ভেসেলটা। এয়ার একদম বেসিক কথাবার্তা। ভেরি নাইস, ভেরি নাইস। বেসিক থেকেও পড়াবো, হায়ার অ্যাডভান্স স্ট্যান্ডার্ডও যাব। আজকে বেসিক, আজকে হাইফাই কিছু নেই। তো এই যে কেটিজি যে মডেলটা, কেটিজি তো একটা সায়েন্সের একটা মডেল, গ্যাসকে স্টাডি করার জন্য একটা থিওরিটিক্যাল কনসেপ্ট। তো এর কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস ফিক্স করা হয়েছে, কিছু নিয়ম কানুন বের করা হয়েছে, সায়েন্টিস্টরা মিলে করেছেন। তাকে বলে পস্টিউলেটস বা অ্যাজাম্পশনস। পস্টিউলেটস বা অ্যাজাম্পশন, স্বীকার্য, গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য। কোথায় গেল? এর থেকে কিন্তু কোয়েশ্চেন আসে, দেয় যে রাইট 4 পস্টিউলেটস অফ কেটিজি। চলো দেখো, গ্যাস পার্টিকলস কনস্ট্যান্ট র্যান্ডম মোশনে আছে, কোনো মানে স্টপ থাকার কোনো প্রশ্ন নেই, কনস্ট্যান্ট মোশন করে যাচ্ছে। বলা বলে না যে কনস্ট্যান্ট বক করছে। তোমরা যেমন কনস্ট্যান্ট পড়াশোনা না করে থাকতে পারো, কারেক্ট, গ্যাস পার্টিকেল কনস্ট্যান্ট মোশন করতে পারে। ওরা স্ট্রেট লাইনে যায়, নিজেদের সাথে কলিশন করে বা ওয়ালের সাথে কলিশন করে। এখানে বলে দেবে ব্রাউনিয়ান মোশন, তাহলে ভালো ইমপ্রেশন ক্রিয়েট হবে। গ্যাস পার্টিকেলস কে কেটিজিতে ধরা হয়েছে পয়েন্ট মাস। এই সাপোজ দিস ইজ আ পয়েন্ট মাস, এর ভলিউম কনসিডার হয় না, পয়েন্টের কোনো ভলিউম হয় না, পয়েন্ট বিন্দুর কোনো ভলিউম হয় না, ঠিক আছে। আচ্ছা, কি সেন্সে ধরা হয়েছে? পার্টিকেলস আর সো স্মল, দেখো বলছে ওদের মধ্যে যে ডিস্টেন্স, তার তুলনায় পার্টিকেল খুব ছোট। মানে ধরো এখানে একটা পার্টিকেল আছে, মাঝখানের ডিস্টেন্সটা, এই যে ডি, এদের রেডিয়াস আর, ডি ইজ ভেরি 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 গ্রেটার দ্যান রেডিয়াস। ওদের দুটো পার্টিকেলের মাঝের যে ডিস্টেন্স, ইজ এফেক্টিভলি ভেরি হাই, তার ফলে রেডিয়াসটা অত্যন্ত ছোট মনে হবে, পয়েন্ট মাস। নো মলিকুলার ফোর্সেস আর অ্যাট ওয়ার্ক, এই যে একটা পার্টিকেল আর একটা পার্টিকেলকে ধাক্কা মারছে, ওদের মধ্যে কোনো রাগারাগি ভালোবাসার কারণ নেই,
ধাক্কা লাগলো, মারামারি হলো, ও ওকে দুম করে মারতে চলে না ভাই, মোশন এমনিই করছে, মানে ওদের মধ্যে কোনো ইন্টারাকশন নেই, ইন্টারাকশন ইন দ্য সেন্স ফোর্স নেই, কেউ কাউকে ফোর্স দিয়ে অ্যাট্রাক্টও করছে না, রিপালশনও করছে না, একদম নো অ্যাট্রাকশন নো রিপালশন। কলিশন করতে হয় করছে, করতে হয় করছে, তোমাদের যেমন ফিজিক্সের প্রতি কোনো টান নেই, নেচারের প্রতি টান নেই, পড়তে হয় তাই পড়ছো, কি করা যাবে, কলেজ লাইফে পড়তে হবে আছে, লাইক দ্যাট, মানে নো অ্যাট্রাকশন নো রিপালশন। তো এটা গ্যাসেরও তাই ব্যাপার। আর কি বলছে, গ্যাস প্রেশার ইজ ডিউ টু মলিকুলার কোলাইডিং, বলাই হলো। এই যে প্রেশার আসে কখন না, গ্যাসের যে পার্টিকেল গুলো আছে দেওয়ালে হিট করলে, কোন দেওয়াল, কোন দেওয়াল, ভেসেলের দেওয়াল, ইয়েস, ভেসেল বা কন্টেনারের ওয়ালে হিট করলে তবেই কিন্তু প্রেশার আসে। এই যে আমরা এয়ার প্রেশার মেজার করি, যেমন বললাম এয়ার প্রেশার কখন মেজার করি, সেটা আমাদের কোনো ইনস্ট্রুমেন্টে এসে হিট করেছে বা আমাদের গায়ে হিট করেছে, কোথাও না কোথাও কোনো সারফেসে হিট করতে হবে, তবে সেখান থেকে প্রেশার আমরা চিন্তা করব। এই যে মারামারিগুলো হচ্ছে, কলিশনস হচ্ছে, মনে রাখবে এটা দারুণ কোশ্চেন, পারফেক্টলি ইলাস্টিক কলিশন। কলিশনের প্রচুর টাইপ আছে, পড়েছিলে, পারফেক্টলি ইলাস্টিক, ইন ইলাস্টিক, সুপার ইলাস্টিক, অনেক রকমের হয়। স্থিতিস্থাপক, ওটা ইনইলাস্টিক, ইলাস্টিক হচ্ছে স্থিতিস্থাপক। এখানে কি হয় ভালো করে শুনে রাখো, মোমেন্টামের কোনো চেঞ্জ হয় না, কাইনেটিক এনার্জির কোনো চেঞ্জ হয় না, সিম্পল। কি বললাম, এখানে কোনো এনার্জি লস হয় না, মানে এনার্জি কনস্ট্যান্ট থাকে এবং মোমেন্টামও কনস্ট্যান্ট থাকে। মোমেন্টাম তো কনস্ট্যান্ট থাকতে হবে, এটা তো কলিশনের বেস, মানে মেন ইম্পর্টেন্ট হচ্ছে কাইনেটিক এনার্জি ইজ কনস্ট্যান্ট, মানে কোনো এনার্জি লস হচ্ছে না, গেইন হচ্ছে না, লস হচ্ছে না, গেইন হচ্ছে না, যে এনার্জি নিয়ে রয়েছে সেই এনার্জি নিয়ে হিট করছে, আবার সেই এনার্জি নিয়ে রিটার্ন করছে, যার জন্য মোশনটা কনস্ট্যান্ট চালাতে পারছে। বাজেটা কিছু নেই। হ্যাঁ, কাইনেটিক এনার্জি, গ্যাসের তো এনার্জি থাকে, বস মুভমেন্ট আছে, মোশন আছে, মোশন আছে মানে ডেফিনেটলি কাইনেটিক এনার্জি আছে। বলছে কাইনেটিক এনার্জি মেজার করতে গেলে কেটিজি বলছে কেলভিন টেম্পারেচার বা অ্যাবসোলিউট টেম্পারেচার ইউজ করতে, এগুলো একদম স্ট্রিক্ট রুলস, নো সেলসিয়াস আই মিন সিজিএস, নো ফারেনহাইট আই মিন এফপিএস, এসআই ইউজ করতে হবে, কেলভিন টেম্পারেচার ইউজ করতে হবে। এই যে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি, সবার তো এনার্জি আছে, সবাই তো মুভ করছে, তুমি যদি অ্যাভারেজলি ক্যালকুলেট করো তুমি দেখতে পাবে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি অফ গ্যাস ইজ প্রপোর্শনাল টু টেম্পারেচার, কেলভিন টেম্পারেচার। গ্যাসের কাইনেটিক এনার্জি টেম্পারেচারের সাথে প্রপোর্শনাল, টেম্পারেচার বাড়াও কাইনেটিক এনার্জি বাড়বে। হ্যাঁ স্যার ঠিকই কথা, পেছনে আগুন লাগলে কেউ চুপচাপ বসে থাকবে না, টেম্পারেচার বাড়াচ্ছি তো গ্যাস পার্টিকেলের পেছনে ধোঁয়া দিয়ে দিয়েছো, সে তো আর বসে বসে তো আর থাকবে না, তাই না, তাহলে সে মুভ করবে, আরো ফাস্ট মুভ করবে, তাহলে কেই প্রপোর্শনাল টু টি। তাহলে যদি আমি টিটা ফিক্স করে দিই, যদি ধরুন আমি 3-4টে চেম্বার নিয়ে 30°C, দ্যাট ইজ 303 কেলভিন, হ্যাঁ, যদি আমি ফিক্স করে দিই তাহলে অবভিয়াস কাইনেটিক এনার্জির কোনো চেঞ্জ আসবে না। তাহলে একটা জিনিস ক্লিয়ার হলো, গ্যাসেতে 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 কাইনেটিক এনার্জি ইজ অলওয়েজ প্রপোর্শনাল টু টেম্পারেচার, অন্য কোনো ফ্যাক্টর নেই। 8 নম্বর পয়েন্টেই তো বললো টেম্পারেচার ফিক্স করে দিলে এনার্জি ফিক্সড। নর্মাল যে মেকানিক্যাল কাইনেটিক এনার্জি, শুনবে, মেকানিক্যাল মানে মেকানিক্সে যে কাইনেটিক এনার্জি ইউজ করা হয় সেটা কার কার উপর ডিপেন্ড করে, একটু বলো দেখি। মেকানিক্সের কাইনেটিক এনার্জি ডিপেন্ডস অন
মাস আর ভেলোসিটি হাফ এমভি স্কোয়ার, তাই বলছিস তো? মেকানিক্যাল কাইনেটিক এনার্জি, মেকানিক্সে যেটা আছে সেটা মাস ডিপেন্ডেন্ট, ভেলোসিটি ডিপেন্ডেন্ট, কিন্তু গ্যাসের অ্যাভারেজ কাইনেটিক এনার্জি শুধুমাত্র টেম্পারেচার ডিপেন্ডেন্ট, টেম্পারেচার ভেলোসিটি মাস ভেলোসিটি ডিপেন্ডেন্ট নয়, ভলিউম নেগলিজেবল, মাসও অত্যন্ত কম, ডিপেন্ডেন্সি নেই। জেনে রাখো, পরে এগুলো ডিসকাস হবে, ডিটেলসে হবে। এই তো সবাই ইজি কথা ভাই, হালকা মলিকিউল আগে যাবে, ফাস্ট যাবে। তাহলে যে গ্যাস পার্টিকেলের মলিকিউল গুলো হালকা, যেমন হিলিয়াম হালকা, পাট 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 করে যাবে। অক্সিজেন মোটা দাবড়া, CO2 মলিকিউল 44 গ্রামস, 1 মোল, তো তার যেতে একটু টাইম লাগবে। ক্লিয়ার? কেটিজির এখন মোটামুটি ভালো কয়েকটা পয়েন্ট, এখান থেকে যদি বলতে আসে 4-5টা পয়েন্ট ভালো করে বেছে দাও, তাহলে ফার্স্ট অফ অল এটা নো মলিকিউলার ফোর্স রয়েছে, এখানে পারফেক্টলি ইলাস্টিক কলিশনটা আছে। 7 নম্বরটা বলতে পারো টেম্পারেচার প্রপোর্শনাল, 8 নম্বরটা বলতে পারো। 5 to 6 পয়েন্টস খুব ভালো। ক্লিয়ার? শাবাশ। স্টেট ভ্যারিয়েবলস কি বলছে? থার্মোডাইনামিক্সে যদি তুমি কোনো একটা সিস্টেমের স্টেট বোঝাতে চাও, অবস্থা, সিস্টেমের ক্যারেক্টারিস্টিক বোঝাতে চাও, তাহলে আমরা বিভিন্ন প্যারামিটারস ফিক্স করেছি, এদেরকে বলে স্টেট ভ্যারিয়েবলস। থার্মোডাইনামিক্সে স্টেট বোঝাবো, অবস্থা। এখানে স্টেট বলতে কিন্তু ওয়েস্ট বেঙ্গল একদমই নয়। হ্যাঁ, তাহলে কি বলছে? টু ডিফাইন দ্য স্টেট অফ আ সিস্টেম, একটা সিস্টেমের স্টেট ডিফাইন করতে, অবস্থা বোঝাতে কিছু প্যারামিটারস ফিক্স করা হয়েছে, তাদের বলা হচ্ছে স্টেট ভ্যারিয়েবলস। হ্যাঁ, এই যে স্টেট ভ্যারিয়েবলস বোঝাতে গেলে দেখো, এভরি ইকুইলিব্রিয়াম স্টেট অফ থার্মোডাইনামিক্স, এটা খুব ভালো সাইন্টিফিক কথা লেখা আছে। থার্মোডাইনামিক্সে ইকুইলিব্রিয়াম আসে, থার্মোডাইনামিক্যাল ইকুইলিব্রিয়াম বলে, থার্মোডাইনামিক্যাল ইকুইলিব্রিয়াম বলে। সেগুলো বোঝাতে কিছু ম্যাক্রোস্কোপিক ভ্যারিয়েবলস এর হেল্প নেওয়া হয়, তাদেরকেও স্টেট ভ্যারিয়েবলস বলে। ডেফিনেশন, এটা ডেফিনেশন। ফার্স্টে কারা কারা আছে দেখো, টেম্পারেচার আছে, প্রেসার আছে, এনট্রপি, এনথ্যালপি। নাম অবশ্যই শুনেছো তোমরা, কেমিস্ট্রিতে যথেষ্ট তোমাদের পিএইচডি আছে বলে আমি শুনেছি। ইন্টারনাল এনার্জি, আচ্ছা অনেক বইতে না ইন্টারনাল এনার্জিকে এনথ্যালপি বলেছে, আমি একটু ডিস্টিংগুইশ করেছি। মাস আছে, ডেনসিটি আছে। স্টেট ভ্যারিয়েবলস ডু নট ডিপেন্ড অন দ্য পাথ, দ্যাটস আ ভেরি ইন্টারেস্টিং থিং। এই যে স্টেট ভ্যারিয়েবল গুলো আছে, এরা রাস্তা ডিপেন্ডেন্ট নয়, এরা রাস্তা ডিপেন্ডেন্ট নয়। ব্যাপারটা হচ্ছে থার্মোডাইনামিক প্যারামিটারস বা ভ্যারিয়েবল যারা আছে, তাদের দুটো ক্যাটাগরি, ছোটবেলায় পড়েছিলে মেবি, তখন তো তাও পড়াশোনা করতে হালকা। থার্মোডাইনামিক্সের যে প্যারামিটারস গুলো আছে, যাদেরকে দিয়ে আমি থার্মোডাইনামিক্সে কাজ করব, আমরা কিন্তু আস্তে আস্তে থার্মোডাইনামিক্সে ঢুকছি, কেডিজি ডিসকাশন নয়, কেডিজি পরে, জাস্ট হালকা ইন্ট্রো দিয়ে রাখলাম। এই যে প্যারামিটার, নাম শুনেছো নিশ্চয়ই, পাথ ভ্যারিয়েবলস আর হচ্ছে স্টেট ভ্যারিয়েবলস। দু ধরনের ভ্যারিয়েবলস বাজারে চলে, থার্মোডাইনামিক্স স্টেট ভ্যারিয়েবলস কে বেশি প্রেফার করে। এদের ব্যাপারটা কি স্যার? বল বল। পথ অপেক্ষক, অবস্থা অপেক্ষক। এদের স্যার ফিল্ডটা কি? 11এও তো হুলুহুলু করে পড়েছি, ঠিকভাবে বুঝতে পারিনি। দেখ, এটা কি 11 একদম পরিষ্কার বুঝতে পেরেছিলে? স্টেট ভ্যারিয়েবল, পাথ ভ্যারিয়েবল কি জিনিস, একদম পুরো ফিল নিয়ে। এমন কেউ আছো যে স্যার না সেই ফিলটা আসেনি,
নাকি সবাই মোটামুটি এটা খুব ভালোভাবে তৈরি? চলো দেখো তাহলে ভালো করে শোনো নাও, একটা ধাসু এক্সাম্পল দিচ্ছি, এরপরে আমার বিশ্বাস জীবনে ভুলবে না, এবং এই এই জন্মে যে জিনিসটা শুনে নিলে আগামী 7 জন্ম পর্যন্ত মনে থাকবে। হ্যাঁ, 7 জনম, জনম জনম, 7 জন্ম। শোনো না, শোনো, স্টেট ভ্যারিয়েবল, পাথ ভ্যারিয়েবল, এই এক্সাম্পল শুনে নিলে আগামী 7 জনম এটাই মনে থাকবে। এ হচ্ছে আমি, আমি মানে তোমরা, ঠিক আছে, এ ফর আমি। সি হচ্ছে ক্রাশ, সবার জীবনে একটা দুটো করে থাকে, ঠিক আছে, অনেকের বেশিও থাকে, অনেকের আবার ফিক্সড হয়ে গেছে, ম্যানেজড হয়ে গেছে। এ হচ্ছে আমি মানে তুমি, এ দিয়ে অয়ন জুড়ে দিও না, ইয়ে বয়স হাম ছোড়কে আয়। হ্যাঁ, এ হচ্ছে আমি মানে তোমরা, সি হচ্ছে তোমার ক্রাশ। এবার ক্রাশের প্রতি তোমার অগাধ প্রেম, অগাধ, ইউনো, অগাধ মিন্স একদম রিয়েল প্রেম। তো দুটো সিনারিও হতে পারে, ধরো এখানেও ক্রাশের বাড়ি যেতে গেলে বা ক্রাশের সাথে দেখা করতে যেতে গেলে রাস্তা দিয়ে যেতে হবে। হ্যাঁ স্যার, রাস্তা দিয়ে যাবো, হাওয়ায় থরেই যাবো, অ্যাবসলিউটলি কারেক্ট। তো ওই রাস্তা দিয়ে যেতে গেলে তুমি গেলে রাস্তা দিয়ে, মাঝ রাস্তায় বি বলে অন্য কাউকে দেখলে, বিতে দেখলে কাউকে, তাকে ভালো লেগে গেল, তাকে ভালো লেগে গেল। সো দিস ইজ বেসিক্যালি লাভ ওয়ান, এখানে ভ্যারিয়েবল L1, তাই তো। আবার হাঁটতে 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 যাচ্ছ, ডি বলে কাউকে দেখতে পেলে, তাকে বললে বাহ, এগুলো তো বড় ভালো লাগছে, এগুলো ভালো লেগে গেছে। তবে আলটিমেটলি আলটিমেটলি সিতে গিয়ে পৌঁছালে, তখন সেটা লাভ 3 হয়ে গেছে, লাভ 3 হয়ে গেছে। এই টাইপের সিনারিও অনেকের জীবনে চলে। ইয়েস, আরেকটা সিনারিও কি চলে, এ থেকে সি তে ডিরেক্ট তুমি চলে গেলে, মাঝ রাস্তায় বি আসলো, নো প্রায়োরিটি, ডি আসলো, নো প্রায়োরিটি, ই আসলো, নো প্রায়োরিটি, এদের কোনো অস্তিত্বই তোমার চোখে পড়লো না, যতই হোক না কেন। এটাকে আমি শুধু লাভ বললাম, ওটা লাভ 1, লাভ 2, লাভ 3 হয়ে গেছে। এইখানেই লুকিয়ে আছে ডেফিনেশন। তাহলে প্রথমটা কি আছে, প্রথমটা খেয়াল করো, তোমার যে এটা লাভ ড্যাশ বলছি, শুধু লাভ বলা যায় না, লাভ ড্যাশ, এটা ড্যাশ ড্যাশ ব্যাপার। তোমার যে এলওভিটা আছে উপরে, ভ্যারিয়েবলটা আছে, সেটা রাস্তার উপর ডিপেন্ডেন্ট। দেখো এ থেকে বি তে ভ্যারিয়েবল ভ্যালু ডিফারেন্ট, তুমি হয়তো কম লাভ ফিল করেছো L1, বি থেকে ডি তে আর একটু বেশি ফিল করেছো L2, ডি থেকে সি তে মিডিয়াম ফিল করেছো, মিডল ক্লাস। তাহলে তোমার যে লাভ ব্যাপারটা সেটা রাস্তা ডিপেন্ডেন্ট, পাথ, রাস্তা পাল্টাচ্ছে, মাঝ রাস্তায় ই আসলে সেখানে L4 হয়ে যেত। তাহলে এই যে এটা পাথ ভ্যারিয়েবল, রাস্তা পাল্টাচ্ছে, প্রেম পাল্টাচ্ছে, পাথ ভ্যারিয়েবল। কিন্তু এই নিচের কেসে যে লাভটা রয়েছে, যে এল রয়েছে, সেটা না বি এর পজিশনের উপর ডিপেন্ড করছে, না ডি, না ই, না এফ, শুধু স্টার্টিং পয়েন্ট আর ফাইনাল পয়েন্টের উপর ডিপেন্ড করছে। স্টার্টিং এ এ ভাই আমি, সিতে সে, ব্যাস খতম, দুনিয়া খতম। তাহলে এটা হচ্ছে স্টেট ভ্যারিয়েবলস। স্টেট ভ্যারিয়েবলস কার উপর ডিপেন্ড করে, স্টার্টিং পয়েন্ট, ফাইনাল পয়েন্ট, নট অন দা পাথ। একদম ক্লিয়ার ভাই, ফুল ক্লিয়ার সবার, খুশি খুশি লাগছে? একদম একদম। অনেকে মনে মনে বুঝতে পারছে যে আমার তো লাভ ড্যাশই আছে। যাই হোক যাই হোক, ঠিক আছে, চলো, হোপফুলি সবার ক্লিয়ার। এই হচ্ছে আমাদের থার্মোডাইনামিক্স স্টেট ভ্যারিয়েবলস নিয়েই কাজ করে। তুমিও জানো রিয়েল লাইফে স্টেট ভ্যারিয়েবলসটাই বেশি ফায়দার, পাথ ভ্যারিয়েবলস এর ঝান্ড হয়ে যায়, কারণ আলটিমেটলি টাইম দিতে দিতে তোমার নিজের টাইম থাকে না, ইয়াদ রাখিও।
গুরুর বাণী, সবাইকে টাইম দিতে গিয়ে নিজের টাইম থাকে না নিজের লাইফে নিজের সাকসেসের প্রতি। যাই হোক চলো মাথায় রেখো, তাহলে স্টেট ভ্যারিয়েবলস নিয়েই থার্মোডাইনামিক্সের কাজ। ভেরি নাইস। তো তাহলে তো বিভিন্ন স্টেট ভ্যারিয়েবলস এর মধ্যে রিলেশন থাকা উচিত, যাতে আমরা নিউমেরিক্যালস করতে পারি, কনসেপ্ট জেনারেট করতে পারি। স্টেট ভ্যারিয়েবলস এর রিলেশন যেগুলো আছে সেগুলো তিনটে প্রাইম কোয়ান্টিটিকে দিয়ে বোঝানো হয়, প্রেসার, টেম্পারেচার, ভলিউম। এটা হচ্ছে থার্মোডাইনামিক্স এ। মনে রেখো বস, পুরো ইউনিভার্স কিন্তু থার্মোডাইনামিক্স, পুরো ইউনিভার্স কিন্তু থার্মোডাইনামিক্স, ঠিক আছে? পুরো ইউনিভার্স একটা থার্মোডাইনামিক সিস্টেম। আমরা কিন্তু প্রত্যেকে থার্মোডাইনামিক সিস্টেমের মধ্যে আছি। এখানে তিনটে প্রাইম কোয়ান্টিটি ঠিক করা হয়েছে, প্রেসার, টেম্পারেচার, ভলিউম। আইডিয়াল গ্যাসের জন্য বিখ্যাত রিলেশন, এটা আমরা পড়ে এসেছি। আবার যদি প্রসেস আইসোথার্মাল হয় সেখানে P1V1 ইকুয়ালস টু P2V2, কারণ টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে। আবার যদি অ্যাডায়াবেটিক হয়, রুদ্ধতাপ, এগুলো সব আমরা আবার পড়বো। আবার যদি অ্যাডায়াবেটিক প্রসেস হয় সেখানে তোমার PV টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট, or P1V1 টু দি পাওয়ার গামা, P2V টু দি পাওয়ার গামা। গামাটা কি? গামা হচ্ছে CP বাই CV। এগুলো কি স্যার? এগুলো হচ্ছে স্পেসিফিক হিট অ্যাট প্রেসার, কনস্ট্যান্ট প্রেসার আর কনস্ট্যান্ট ভলিউম, রেশিও অফ স্পেসিফিক হিট। আচ্ছা পুরোটা লিখি, এগুলো সম্পর্কেও ডিসকাস করবো, কোনো চাপ নিও না। রেশিও অফ স্পেসিফিক হিটস, P মানে কনস্ট্যান্ট প্রেসারে, V মানে কনস্ট্যান্ট ভলিউমে, আপেক্ষিক তাপের অনুপাত, গামা। এই ধরনের রিলেশন আমরা জেনারেট করে স্টেট ভ্যারিয়েবলকে ডিসকাস করি। সবার ক্লিয়ার? আচ্ছা, এটাও পড়েছি ছোটবেলায়। ইন্টেন্সিভ, এক্সটেন্সিভ, বাংলায় বলে সংকীর্ণ চল আর ব্যাপক চল ছিল। আচ্ছা, কি বলছে দেখো, এক্সটেন্সিভ মানে, সুন্দর ওয়ার্ড কোথাও নেই, এই যে এক্সটেন্সিভ মানে সিস্টেমের সাইজ সম্পর্কে, সিস্টেমের যে সাইজ, ভলিউম, তার সম্পর্কে হালকা নলেজ দেবে। যেমন ধরো ভলিউম নিজে একটা এক্সটেন্সিভ প্রপার্টি। ইন্টেন্সিভ মানে সিস্টেমের they do not provide any information regarding the size of the system. সিস্টেমের শেপ এন্ড সাইজ, সিস্টেম কতটা বড়, কতটা ছোট, কতটা জায়গা নিয়ে আছে, এই ইনফরমেশন দেবে না। যেমন ধরো প্রেসার, টেম্পারেচার এই ক্যাটাগরিতে পড়ে। আরো ডিটেলসে বলি, ডিফারেন্স করে বলি, তাহলে ডিফারেন্সটাও হয়ে যাবে। এই ডিফারেন্সটা কিন্তু মাঝে মাঝে দিয়ে দেয়, নেগলেক্ট করো না বেসিক বলে, ঠিক আছে? দেখ, ফুলজা সিমসিম কি বলছে ফার্স্টে, ডেফিনেশন। ইন্টেন্সিভ, কি বললাম? ইন্টেন্সিভ ডু নট ডিপেন্ড, এই কথাটা মনে রাখো, ম্যাটার অর সাইজ অফ দ্য সিস্টেম। ইন্টেন্সিভ সিস্টেমের ম্যাটার, কতটা সাবস্টেন্স আছে বা সাইজ কতটা, তার উপর ডিপেন্ড করে না, এটা ডিপেন্ড করে। খুব গুলিয়ে যায় ছোটবেলায়, আমারও খুব গুলিয়ে যেত যে ইন্টেন্সিভ ডু নট ডিপেন্ড, এক্সটেন্সিভ ডিপেন্ড। এটা শর্টকাট মনে রাখতে পারো। ডিপেন্ডেন্ট কি হয়? ডিই হয়, তাহলে ডিপেন্ডেন্ট এক্সটেন্সিভ। ডিপেন্ডেন্ট ডিই হয়, তাই তো? তাহলে ডিপেন্ডেন্ট কে? এক্সটেন্সিভ। ব্যাস মিটে গেল। কার উপর? ম্যাটার মানে মাস আর সাইজের উপর। কারা কারা আছে? টেম্পারেচার, প্রেসার, ডেনসিটি, কনসেন্ট্রেশন, মাস, ভলিউম, এনার্জি, এনথ্যালপি, এনট্রপি, এস দিয়ে বলা হয়। এনট্রপিকে নিয়ে প্রচুর কাজ আছে আমাদের, প্রচুর কাজ আছে। আচ্ছা, এটা ভালো পয়েন্ট।
এটা খুব সুন্দর পয়েন্ট, নট অ্যাডিটিভ ফর সাবস্টেন্সেস। মানে ধরো এখানে একটা অবজেক্ট আছে, বুঝলে, তার ডেনসিটি ধরো d1 আছে, এটা আর একটা অবজেক্ট আছে, তার ডেনসিটি ধরো d2 আছে, এদেরকে মিক্সড করলে, মিক্সড করে একটা অবজেক্ট বানালে, হয় না অনেক সময় অ্যালয় বানায় না, অ্যালয়, সংকর ধাতু, অ্যালয়। তুমি যদি এখানে d ইকুয়ালস টু d1 প্লাস d2 লেখো, d1 প্লাস d2 লেখো, সঙ্গে সঙ্গে ভগবান আসবেন, এসে গালে এক কষিয়ে থাপড়া। এরা ইন্টেন্সিভ ভ্যারিয়েবল, কখনো এদের ডিরেক্টলি অ্যাড বা সাবট্রাক্ট করা যায় না, না করা যায় না। এদের অ্যাডিটিভ প্রপার্টি, অ্যাডিটিভ মানে সাবট্রাক্টিভ প্রপার্টি একসাথেই বলা হচ্ছে, নট অ্যাডিটিভ। ডিরেক্টলি এদের অ্যাডিটিভ প্রপার্টি বা সাবট্রাক্টিভ প্রপার্টি নেই, ডিরেক্টলি অ্যাড বা সাবট্রাক্ট করা যায়। যে তিনটে ডেনসিটি মিক্স করে d1 প্লাস d2 প্লাস d3, নেভার। এই কনসেপ্ট গুলো কিন্তু পরে কাজে লাগবে, তখন যদি না বলতে পারো গুলি করে দেওয়া হবে। ইয়েস, মাস কিন্তু ভেবে দেখো, যদি m1 m2 হয় 2 কেজি চাল, 3 কেজি চাল, 5 কেজি চাল, মাস বা ওই টাইপের জিনিস কিন্তু অ্যাডিটিভ ইন নেচার, যেমন ধরো টোটাল মাস, তাই না? ভেবে দেখো, মাস মাস 2 কেজি নিলে, 3 কেজি নিলে, 2 প্লাস 3, ডান ডান। ভলিউম ও তাই, টোটাল এনার্জি, এনথালপি, এন্ট্রপি, এটা সিম্পলি অ্যাডিটিভ বা সাবট্রাক্টিভ। কিন্তু ইন্টেন্সিভ যারা আছে, প্রেসার বলো, ডেনসিটি বলো, এদেরকে ডিরেক্টলি অ্যাড বা সাবট্রাক্ট করা যায় না, ডিফারেন্ট সিস্টেম থেকে নিয়ে অ্যাকুমুলেট করলে। ক্লিয়ার? কনসেন্ট্রেশনও কিন্তু, হ্যাঁ আশা করি কনসেন্ট্রেশনও মনে আছে। কনসেন্ট্রেশন মনে করো কনসেন্ট্রেশন শিখেছিলে কেমিস্ট্রিতে, মোলারিটি, মোলালিটি, এগুলো লিকুইডের রেসপেক্টে বলা, তো ওই টাইপের জিনিসপত্র আমরা এখানেও ইউজ করতে পারি ফ্লুইডে। ক্লিয়ার? ভেরি নাইস, এই তো মন দিয়ে শুনছে, সাব্বাস। আর কি বলার আছে? হ্যাঁ, এইটা খুব ভালো, আমার পছন্দের একটা, বলছে দুটো এক্সটেন্সিভের রেশিও করলে ইন্টেন্সিভ পাবে। দ্য রেশিও অফ টু এক্সটেন্সিভ ইজ অ্যান ইন্টেন্সিভ। ইন্টেন্সিভ পেতে গেলে, শোনো ভালো করে, এইটা কার লাইন আছে? এটা ইন্টেন্সিভের লাইন আছে, এটা ইন্টেন্সিভের লাইন চলছে, এটা এক্সটেন্সিভের লাইন চলছে। এটা চমৎকার লাইন ভাই। বলছে ইন্টেন্সিভ যদি পেতে হয় না, যদি ইন্টেন্সিভ কোয়ান্টিটি পেতে হয়, তাহলে দুটো এক্সটেন্সিভের রেশিও দরকারই দরকার। যেমন ধরো মাস এক্সটেন্সিভ, ভলিউম এক্সটেন্সিভ, বুঝলে? মাস এক্সটেন্সিভ, ভলিউম এক্সটেন্সিভ, রেশিও করলে ডেনসিটি, ডেনসিটি ইন্টেন্সিভ। পাশেটা কি বলছে দেখো, ক্যান বি কম্বাইন্ড টু ফর্ম ইন্টেন্সিভ ভ্যারিয়েবলস। এদেরকে দিয়ে আমরা ক্যান বি, ও ভাই, ওই এ পাগলা এন্ড পাগলিস, ক্যান বি মানে কনফার্ম নই, হতে পারে, হতে পারে, ইন্টেন্সিভ ভ্যারিয়েবলস ইউজ করে আমরা এক্সটেন্সিভ মেবি ক্রিয়েট করতে পারি। মেবি নাও হতে পারে, কিছু নাও আসতে পারে, কিন্তু ইন্টেন্সিভ ক্রিয়েট করতে গেলে এক্সটেন্সিভের রেশিও কম্পালসারি। ইন্টেন্সিভ ক্রিয়েট করতে এক্সটেন্সিভের রেশিও কম্পালসারি। ওই জন্য থার্মোডাইনামিক্সের প্রত্যেকটা ভিডিও তোমাদের এই যে রেকর্ডিং গুলো কমসে কম 4 থেকে 5 বার দেখতে হবে, এই কথাগুলো মনে রাখার জন্য। বারবার দেখবে, বারবার মনে থাকবে। আর আমার বিশ্বাস, আমি ভিডিওতে বোর করি না। ইয়েস, আমার নিজের উপর ফুল কনফিডেন্স। চলো আসো, তাহলে ইন্টেন্সিভ ক্রিয়েট করতে গেলে স্যার এক্সটেন্সিভ কম্পালসরি।
কিন্তু এক্সটেন্সিভ ক্রিয়েট করতে গেলে ইন্টেন্সিভ নেসেসারি হতেও পারে, নাও হতে পারে। দেখা গেল কোনো কোয়ান্টিটি আসলো না ফাইন, বেশ, হোপফুলি ক্লিয়ার সবার। ঠিক আছে, এতটুকু একদম বেসিক জিনিসপত্র ছিল। ওকে, গুড। এবার একটু খাতা নিয়ে বসো, কারণ একটু বাঁশ আসছে। হেয়ার ইজ আ ব্যাম্বু ফর ইউ। ইয়েস, সুন্দরবনের ব্যাম্বু। ম্যাক্সওয়েল ভেলোসিটি ডিস্ট্রিবিউশন, ব্যাকগ্রাউন্ডটা বুঝে নাও, খুব সুন্দর জিনিস। এই যে গ্যাস পার্টিকেলের ফিজিক্স, গ্যাস পার্টিকেলের সায়েন্স দেখে বুঝতে পারছো এটা পুরোপুরি মাইক্রোস্কোপিক খেলা, তাই না? গ্যাস পার্টিকেল তোমার কানে কানে এসে বলে যাবে না আমার ভেলোসিটি এত, নেগলিজেবল। আবার কেটিজি বলছে গ্যাস পার্টিকেলের ভলিউম 0 পয়েন্ট, তার সায়েন্স আরো কমপ্লেক্স হবে। তো এই যারা অত্যন্ত ছোট, শুধু গ্যাস বলবো না, যারা অত্যন্ত ছোট, ভেরি 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 স্মল, তাদের সায়েন্স ম্যাক্সওয়েলের হাত দিয়েই তৈরি। জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল, আইপিএল এর ম্যাক্সওয়েল নয়, জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল সায়েন্টিস্ট। তো উনি কি করেছেন, ভেলোসিটি ডিস্ট্রিবিউশন একটা ফর্মুলা দিয়েছেন। কি কাজে লাগে স্যার? এই ফর্মুলাটা ইউজ করে আমরা গ্যাসের ভেলোসিটিস গুলো ক্যালকুলেট করেছি। যদি একটু মনে পড়ে, যদি একটু টিউবলাইটে কানেকশন আসে, তাহলে বুঝতে পারবে গ্যাসের 3টে ভেলোসিটি ছিল। মনে করো, আরএমএস ভেলোসিটি, আরএমএস মোস্ট প্রবাবল, সম্ভাব্য, আর হচ্ছে অ্যাভারেজ। অ্যাকচুয়ালি 4টে ভেলোসিটি হয় গ্যাসের, একটা নিজের পার্সোনাল, নিজের গ্যাস পার্টিকেলের নিজের, যেটা কোনো কাজে লাগে না নর্মালি, কম্বাইন করে 3টে হয়। সিস্টেম তো একটা, পুরো সিস্টেম তো। অ্যাভারেজ, মোস্ট প্রবাবল, আরএমএস, এবং তোমরা নিশ্চয়ই পড়ে এসছো গ্যাসের আরএমএস ভেলোসিটি মেন প্রায়োরিটি। আরএমএস এর ভ্যালু সব থেকে বেশি হয় গ্যাসের ক্যালকুলেশনে, আরএমএস ভেলোসিটির প্রায়োরিটি সব থেকে বেশি। এদের ফর্মুলাও হালকা হালকা পড়েছো নিশ্চয়ই, যে √3kT/m, √2kT/m, 8RT/πm সামথিং। এগুলো আসলো কি করে? এগুলো আমাদের 11-এ ডাইরেক্ট শেখানো হয়। আসলো কি করে? এখান থেকে। ম্যাক্সওয়েল ভেলোসিটি ডিস্ট্রিবিউশন ইউজ করে এসছে। এই ভেলোসিটি ডিস্ট্রিবিউশন যে ফাংশনটা, ওটা তোমাদের ডেরিভেশন নেই, রিগোরিয়াস 3 পেজ ডেরিভেশন। তোমাদের ফর্মুলাটা জানতে হবে, কারণ এক্সামে ডাইরেক্ট জিজ্ঞাসা করবে ডেসক্রাইব ম্যাক্সওয়েল বোলজম্যানও বলতে পারে, বোলজম্যান নাম শুনেছো নিশ্চয়ই, ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন বা ম্যাক্সওয়েল ডিস্ট্রিবিউশন মানে ভেলোসিটি ডিস্ট্রিবিউশন। তো তোমরা খাতাতে এক্ষুনি ফর্মুলাটা নোট করবে, দিস ইজ দ্য ফর্মুলা। কোথায় গেল? তো গল্প আছে, বাকি যা আছে পড়ে নিও। এই যে বিভৎস ডিএনসি, এটা খাতাতে নোট করো ফাট করে, তাহলে প্র্যাকটিস হবে। এক্ষুনি নোট করো, ডিএনসি 4πn ইন্টু m/2πkt পাওয়ারে 3/2 e to the power minus mc²/2kt ইন্টু c² dc। বাবা রে, কে বানায় এসব? ম্যাক্সওয়েল। ডিস্ট্রিবিউশন ল, এটাকে ল বলা হয় বা ইকুয়েশনও বলা হয়, স্পিড ডিস্ট্রিবিউশন ল। করলে একটু ঠান্ডা মাথায় প্র্যাকটিস করতে হবে, কিন্তু মনে থাকবে না। এটা পুরো পাক্কা 2 মার্কসের দিয়ে দেয়, তো আরামসে মার্কস পেয়ে যাবে। ডেরিভেশন তো আসছে না, এটাই যে উপরে যেটা লেখা আছে, একদম উপরে যেটা লেখা আছে ম্যাক্সওয়েল ভেলোসিটি ডিস্ট্রিবিউশন ল লেখো। প্রথমে 1-2 লাইন ইন্ট্রো দিয়ে দেবে, এখান থেকে ঝেপে কোনো একটা ইন্ট্রো দিয়ে দেবে, ম্যাক্সওয়েল এই করেছেন সেই করেছেন হেন তেন করে বলবে দ্য ইকুয়েশন অর দ্য ল ইজ গিভেন বাই দিস। টিচার একদম ফুল ফ্ল্যাট বলবে, ও ভাই বিশাল ব্যাপার তো, 4πn m/2πkt 3/2 e to the power minus mc² 2kt c² dc। এটা আমাদের সময় খুব আসতো, তোমাদের সময়ও আসবে। একটু চাপ মনে রাখা, বাট আমার মনে হয় লিখলে হয়ে যাবে।
কোনটা কি বোঝাচ্ছে সেটাও কিন্তু লিখতে হবে। ডিএনসি কি বোঝাচ্ছে, এই যে এটা কি সেন্সে বের করা, ম্যাক্সওয়েল আঙ্কেলের কনসেপ্টটা শোনো। উনি বলছেন একটা গ্যাস পার্টিকেলের ভেলোসিটি আছে সি। হ্যাঁ স্যার ঠিক আছে, গ্যাস পার্টিকেলের ভেলোসিটি সি আছে। ধরে নাও ভেলোসিটি সি প্লাস ডিসি হয়ে গেল, লিটল বিট ইনক্রিজ, লিটল বিট ইনক্রিজ। তাহলে স্পিড বা ভেলোসিটি সি ছিল, সি প্লাস ডিসি হয়ে গেল। ঠিক আছে, এই কনসেপ্টে জিনিসটা বলা। বলছে নাম্বার অফ মলিকিউলস হ্যাভিং ভেলোসিটি লাইং বিটুইন সি থেকে সি প্লাস ডিসি। ধরো সি হচ্ছে 5 আর সি প্লাস ডিসি হচ্ছে 5.1 সেন্টিমিটার পার সেকেন্ড। কথার কথা, এই যে গ্যাপটায় দেখতে পাচ্ছ, এই যে গ্যাপ মানে কত, 0.1। এখানে কজন আছে, ধরো এখানে 10 জন আছে, ওটাই হচ্ছে ডিএনসি। বুঝতে পারলাম? সি থেকে সি প্লাস ডিসি যে গ্যাপটা আছে ভেলোসিটি, সি থেকে সি প্লাস ডিসি যে গ্যাপটা আছে স্পিডের গ্যাস পার্টিকেলের, সেই গ্যাপের মধ্যে যতগুলো মলিকিউলস আছে, নাম্বার অফ মলিকিউলস প্রেজেন্ট ইন বিটুইন স্পিড সি অ্যান্ড সি প্লাস ডিসি, তাকে উনি বলেছেন ডিএনসি। ইন্টিগ্রেট করে টোটালটা পাওয়া যায়, ইন্টিগ্রেট করে টোটাল পাওয়া যাবে। ইন্টিগ্রেশন আমাদের লাগবে না, বাদ দাও। আচ্ছা, ক্যাপিটাল এম তো জানোই, টোটাল নাম্বার অফ মলিকিউল যতগুলো আছে। আচ্ছা, স্মল এম কি, মাস অফ ইচ গ্যাস মলিকিউল, প্রতিটা গ্যাস মলিকিউলের নিজস্ব মাস। কে হচ্ছে বোলজম্যান কনস্ট্যান্ট। বোলজম্যানে কিন্তু ডবল এন, হ্যাঁ, উনি একটু বেশি ম্যান। ইয়েস, ম্যান ইয়েস ভাই। পুরুষ 1.38 10⁻⁻23 জুল পার কেলভিন, ইফ আই এম নট রং। ক্যাপিটাল টি আছে তো, কেলভিন টেম্পারেচার। কেলভিন টেম্পারেচার বা অ্যাবসলিউট টেম্পারেচার, অ্যাবসলিউট জিরো না, অ্যাবসলিউট জিরো তো 0 কেলভিন, শুধু অ্যাবসলিউট টেম্পারেচার। ও ক্লিয়ার বস, সুন্দরভাবে সবার ক্লিয়ার? ইয়েস স্যার। এই যে ফর্মুলাটা ইউজ করে, এটা ইউজ করে, আমাদের ইউজের ব্যাপারটা নেই অতটা, শুধু জাস্ট স্টেটমেন্টটা পড়তে হবে। তিনটে ভেলোসিটি পাওয়া গেছে, তার গ্রাফ ম্যাক্সওয়েল এভাবে দেখিয়েছে। গ্রাফে কি আছে, ইয়েস 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 ইয়েস, ফিজিক্সেও গ্রাফটা ছিল ক্লাস 11-এ। এখানে তুমি ভেলোসিটি করবে, গ্যাস পার্টিকেল যে ভেলোসিটিতে মুভ করছে সেটা এক্স অ্যাক্সিসে প্লট করা হয়। এবার এখানে হচ্ছে নাম্বার অফ মলিকিউলস ডিএনসি বাই এন করা হয় বা ডিএন বাই এন করা হয়। ঠিক আছে, ডিএন বাই এন করলাম, মানে ফ্র্যাকশন অফ মলিকিউলস। তিনটে গ্রাফ পাওয়া যায়। ধরো একটা বেশ পিকে যায়, আর একটা হালকা আছে, আর একটা হালকা আছে। দেখো হাইটের ডিফারেন্স আছে, খেয়াল করেছো? হাইটের ডিফারেন্স আছে। ধরো এইখানে এই পজিশন গুলোর নাম দিলাম আমি, সাপোজ ধরো এ বি সি, মানে ডিএন বাই এন। নাম দিলাম ধরো V1 V2 V3। তাহলে এখানে দেখতে পাচ্ছ, কি দেখতে পাচ্ছ? এক নম্বর যে V1 লেস দেন V2 লেস দেন V3, এবং সেকেন্ড দেখতে পাচ্ছ A লেস দেন B লেস দেন C। V3 বড়, হ্যাঁ স্যার, আর C বড়, খেয়াল করেছো?
দুটো কিন্তু উল্টো। ও ভাই, ভেলোসিটিতে v3 বড়, ওর ভেলোসিটি কত a, কম কিন্তু। ভেলোসিটি বেশি হলে নাম্বার অফ পার্টিকেলস কমে যাচ্ছে, আর ভেলোসিটি কম v1, ভেলোসিটি কম v1 মানে নাম্বার অফ পার্টিকেলস প্রচুর আছে। এই যে v1টা পাশে লিখে দিয়েছে, ওখানেও দেওয়া আছে, এটা হচ্ছে মোস্ট প্রবাবল ভেলোসিটি, মোস্ট প্রবাবল ভেলোসিটির গ্রাফ বলতে পারো। ঠিক আছে, ওখানে একটা গ্রাফে পয়েন্ট করা আছে, আমি তিনটে সেপারেট গ্রাফে দেখালাম। ওকে, আচ্ছা আর কি বলতে পারো, বা একটা গ্রাফেও বলতে পারো, একটা গ্রাফেও বলতে পারো। পরেরটা আমি অ্যাভারেজ ভেলোসিটিকে বুঝিয়েছি, অ্যাভারেজ ভেলোসিটিকে বুঝিয়েছি, পরেরটা আরএমএস কে বুঝিয়েছি। তাহলে খেয়াল করো, ভ্যালু অফ আরএমএস ভেলোসিটি ইজ হায়ার, ওই জন্য থার্মোডাইনামিক্স বা কেটিজির ওয়ার্ল্ডে আরএমএস এর প্রায়োরিটি বেশি। আরএমএস এর ভ্যালুটা দেখো v3 সব থেকে বেশি আছে, আরএমএস ভেলোসিটির ভ্যালুটা বেশি, ভ্যালুটা বেশি, আরএমএস ভেলোসিটির ভ্যালুটা বেশি, ভ্যালু বেশি, কিন্তু নাম্বার অফ পার্টিকেলস কম। ধরো 100টা পার্টিকেলস, মোস্ট প্রবাবলে সাপোজ 60 জন মুভ করছে, 60, অ্যাভারেজে সাপোজ 30 জন মুভ করছে, কথার কথা। আরএমএস এ মুভ করছে 10 জন, কিন্তু আরএমএস কে নিয়েই কাজ, কারণ ওই যে 10 জন মুভ করছে না, হেভি ফাস্ট মুভ করছে, ভেলোসিটি চরম স্ট্রং, যার জন্য মোমেন্টামও খুব বেশি, মোমেন্টাম বেশি মানে বেশি প্রেসার অ্যাপ্লাই করবে, ওই জন্য আরএমএস এর প্রায়োরিটি। ক্রিস্টাল ক্লিয়ার একদম? ভেরি নাইস। তাহলে এটা হলো ডিস্ট্রিবিউশন। এই যে স্যার তিনটে ভেলোসিটি চিল্লিয়ে চিল্লিয়ে বলে যাচ্ছ, এদের ফর্মুলা কি পাওয়া গেছে আবার একটু খাতায় নোট করবে, তাহলে মনে থাকে। তিনটে ভেলোসিটির ফর্মুলা ম্যাক্সওয়েল ডিস্ট্রিবিউশন ইউজ করে কি পাওয়া গেছে দেখো, ফর্মুলি ফটাক সে নোট করে নাও। অ্যাভারেজ ভেলোসিটি রুট অফ 8 kT by pi m, RMS root of 3 kT by m, most probable root of 2 kT by m। হ্যাঁ, AV মানে অ্যাভারেজ, MP মানে মোস্ট প্রবাবল। খাতাতে ফাটাক সে লিখে নাও, I give you 15 সেকেন্ড। চলো ডান। আচ্ছা, এক্সামে একটা কোয়েশ্চেন দিতে পারে, রেশিও চাইতে পারে, মানে বলতে পারে কোয়েশ্চেনটা কম্পেয়ার 3 velocities of gases, গ্যাসেস এর তিনটে ভেলোসিটি কম্পেয়ার করো, অর ফাইন্ড দা রেশিও। আচ্ছা, রেশিওতে ধরো আমি কোনো অর্ডার বলে দিলাম না, অনেক সময় বলতে পারে যে অ্যাভারেজ, আরএমএস, মোস্ট প্রবাবল, এইভাবে রেশিও বের করো, ইয়া ফির আরএমএস, অ্যাভারেজ, মোস্ট প্রবাবল, এইভাবে বের করো। আমি সিম্পল বললাম ফাইন্ড রেশিও অফ দা ভেলোসিটিজ, রেশিও অফ দা ভেলোসিটিজ। দেখো দেখো, রেশিও অফ দা ভেলোসিটিজ, তার মানে রেশিও চেয়েছে, রেশিও চেয়েছে। তো যদি এরকম না বলে দেয়, স্পেসিফাই না করে দেয়, হোয়াট ইজ মাই সাজেশন, গো লাইক দিস,
সিআরএমএস, আরএমএস এর আগে কে ছিল? মোস্ট প্রবাবল, তাই তো? না, অ্যাভারেজ ছিল। সিআরএমএস, সি অ্যাভারেজ, মোস্ট প্রবাবল, এইভাবে কাজটা করবে, বুঝলে? আরএমএস করবে, ওই গ্রাফটা মনে রাখো, আরএমএস তার পিছনে অ্যাভারেজ, তার পিছনে মোস্ট প্রবাবল, তাহলে বুঝতে সুবিধা হবে, কম্পেয়ার করতে সুবিধা হবে। কি আসবে দাদা দেখো, কেটি বাই এম ক্যান্সেল, তাহলে আরএমএস এ আসছে √3, বুঝতে পারছো তো? কেটি বাই এম ক্যান্সেল। অ্যাভারেজে আসছে √8/π, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। মোস্ট প্রবাবলি আসছে √2। স্যার কি আসলো এটা? এটা লিখে অনেকে ছেড়ে দেয়, বাট হোয়াট আই সে, গো ওয়ান স্টেপ ফার্দার। এটা ক্লিয়ার তো? √3 আছে, 8/π আছে, √2 আছে, এটা ক্লিয়ার তো? এতটুকু বলো বন্ধু, বলো। ভেরি নাইস। স্যার নেক্সট স্টেপটা কি করবো যাতে অ্যান্সারটা আরো বেটার হয়, আরো ভালো হয়? আরএমএস কে ভালো করে শুনবে, অ্যাপ্রোচটা শুনবে, আরএমএস কে 1 করে দাও, তাহলে কম্পেয়ার করতে ইজি হবে। মানে √3 দিয়ে ডিভাইড করে দাও, তাহলে 1 √8/3π √2/3, ধরতে পারলে? এইবার এদেরটা নর্মালি সিম্পলি ক্যালকুলেটরে বের করে নিতে পারো, কম্পেয়ার করতে সুবিধা হবে, কে বড় কে ছোট নিজে বুঝতে পারবে। 8/3π করলে কিন্তু ব্র্যাকেট দিয়ে করবে, এটা আসছে 0.92 is 2, 0.816 আসছে, তাহলে 0.82, খুব সুন্দর একটা রেশিও, খুব সুন্দর রেশিও, খুব সুন্দর রেশিও। রিসেন্ট 23 বা 24-এ কোনো একটা সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সামে এই অপশনটা ছিল, এটা জিজ্ঞাসা করেছিল, কারণ বেসিক ফিজিক্স থাকে, আর এগুলো বেসিক ফিজিক্স এর মধ্যে ধরা হয়। ফার্স্ট লেকচারটা 1 0.92 0.82, ভেরি ইজি একটা ফর্মুলা। 1 আরএমএস কে ধরে দেখো, অ্যাভারেজ তার থেকে হালকা কম হবে, দেখো তাই এসছে, পয়েন্ট কত 0.8 কম, ইজন্ট ইট? মোস্ট প্রবাবল তার থেকে 0.08 অ্যাপ্রক্সিমেটলি কম। ক্লিয়ার? তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে আরএমএস ডেফিনেটলি হায়ার ভ্যালু রাখে। সবার ক্লিয়ার? সাবাস, ভেরি নাইস। লোকজন রিমোট কোথায় গেলাম? এইবারে প্রেসার আর টেম্পারেচারের কনসেপ্ট। কেটিজি যেটা আছে, গ্যাসের প্রেসার সম্পর্কে ডিসকাস করে। তোমাদের লাইফেও খুব প্রেসার আছে বুঝতে পারছি, বাট তোমাদের প্রেসার ডিসকাশনের কোনো সায়েন্স এখনো বেরোয়নি, তার জন্য অ্যাজাম্পশনস কি ধরে? অলরেডি কেটিজির অ্যাজাম্পশনস আছে, বাট এখানে এক্সট্রা ভাবে বলা হচ্ছে যে প্রচুর, এটা প্রেসারের জন্য স্পেশাল অ্যাজাম্পশন, প্রচুর গ্যাস পার্টিকেলস আছে, বিলিয়নস এন্ড বিলিয়নস এন্ড ট্রিলিয়নস অফ ট্রিলিয়নস, তারা আইডেন্টিক্যাল, সদৃশ্য, বাংলায় বলে সদৃশ্য অণু। প্রত্যেকের মাস আছে স্মল এ, মানে প্রত্যেকের মাস, নো ডিসক্রিমিনেশন, কোনো ডিসক্রিমিনেশন নেই ভাই। দেশে ডিসক্রিমিনেশন থাকতে পারে, কেটিজিতে ডিসক্রিমিনেশন নেই, সবার মাস স্মল এম, একদম আইডেন্টিক্যাল। এবং যেখানেই যাও এটা মানতেই হবে, যতক্ষণ তুমি যতক্ষণ তুমি ক্লাসিক্যাল ফিজিক্সে আছো, এগুলো সব ক্লাসিক্যাল ফিজিক্সের পার্ট, কোয়ান্টাম নয়। নিউটনস লজ অফ মোশন ফলো করতেই হবে, নিউটনস লজ অফ মোশন ফলো করতে হবে। এটা কিন্তু প্রেসারের জন্য স্পেশাল অ্যাজাম্পশন। ডেফিনেশন আছে, পড়ে নাও একবার ফাটাকছে। হ্যাঁ, ঠিক আছে। প্রেসার বলছে কি, গ্যাস পার্টিকেল গুলো
যে ফোর্স দিচ্ছে পার ইউনিট এরিয়া, পার ইউনিট এরিয়াতে যে ফোর্স দিচ্ছে সেটাই প্রেসার। জানি স্যার এটা তাই হয়। আচ্ছা টেম্পারেচার কি মেজার করে? টেম্পারেচার মেজার করে যে অ্যাকচুয়ালি গ্যাসের কাইনেটিক এনার্জি অ্যাভারেজ কে ই, তার ফিলটা কি। যত হাই টেম্পারেচার, এই যে টেম্পারেচার ইজ প্রপোর্শনাল টু কাইনেটিক এনার্জি, এটা তখনও বলা হয়েছিল। যার যত টেম্পারেচার তার কাইনেটিক এনার্জি তত বেশি, সিম্পল ব্যাপার। প্রেসারের এক্সপ্রেশন অলরেডি নিচু ক্লাসে করেছিলে, তার এখানে হালকা করে জেনে রাখো, ডেরিভেশন লাগবে না, ফর্মুলাটা লাগবে। ভেরি ব্যাড, না ভেরি ব্যাড। কিউবিক্যাল একটা আমরা সিস্টেম চুজ করি। কিউবিক্যাল বক্স হয় যেগুলো অ্যামাজন ফ্লিপকার্টের বক্স। লাইক দিস। এখানে গ্যাস পার্টিকেল আছে, সেই ওয়ালে হিট করবে, ডাইরেক্ট এসে ওয়ালে হিট করবে। এম মাস, ইউ ধরে নাও ভেলোসিটি, এই ওয়ালটা এসে হিট করবে, ওয়ালটার এরিয়া এ। তাহলে এখানে প্রেসার পি, এফ বাই এ যেটা, সেটা কত আছে ছোটবেলায় পড়েছিল, 1/3 রো সি স্কোয়ার। এখানে ডেনসিটি অফ গ্যাস, কথা বলবো, ইকুয়ালস টু রো, পি ইকুয়ালস টু 1/3 রো সি স্কোয়ার। হচ্ছে গ্যাসের প্রেসার কতটা দিচ্ছে একটা সারফেসে, ওয়ালে ওয়ালে ওয়ালে, এটা হচ্ছে প্রেসার exerted on the wall of the container, বুঝলে? ওয়ালে, দেওয়ালে, দেওয়ালে গ্যাস কতটা প্রেসার দিচ্ছে তার মেজারমেন্ট, 1/3 রো সি স্কোয়ার। স্যার সিটা কি? আরএমএস, আরএমএস, রোটা ডেনসিটি, আরএমএস স্পিড বললাম। তাহলে এখান থেকে ক্লিয়ার, প্রেসার প্রপোর্শনাল টু ডেনসিটি অফ গ্যাস, যে গ্যাস বেশি ডেন্স, ঘন, সে বেশি প্রেসার দেবে, আর প্রেসার প্রপোর্শনাল টু সি স্কোয়ার, যে গ্যাস যত ফাস্ট আরএমএস এ যাচ্ছে, যত ফাস্ট আরএমএস এ যাচ্ছে, তার তার প্রেসার তত বেশি। ক্লিয়ার? ভেরি নাইস। এরপরে কি আছে? আচ্ছা, এনার্জি ইকুয়েশন। তার আগে আরেকটা জিনিস এখানে অ্যাড করি, একটা স্লাইড অ্যাড করি। আরএমএস এর ফর্মুলাটাও আমরা হালকা জেনে রাখি। যাই হচ্ছে না, না হয়ে গেছে। ও হ্যাঁ, টেকনোলজিয়া, বুঝলে? নাইস। ফর্মুলা অফ আরএমএস স্পিড সেভ করে নি। সুন্দর, অতীব সুন্দর ব্যাপার। তাহলে প্রেসার অফ গ্যাস P equals to 1/3 rho C square. Yes, master. তাহলে
সি স্কোয়ার ইকুয়ালস টু 3p বাই রো, তাহলে সি 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 শুধু সি রুট অফ 3p বাই রো। সুস্থ মস্তিষ্কে জানো নিশ্চয়ই রো মানে মাস বাই ভলিউম হয়, মাস অফ গ্যাস বাই ভলিউম অফ গ্যাস। তাহলে C ইকুয়ালস টু রুট অফ 3PV বাই M। এটা একটা নর্মাল ফর্মুলা ইন টার্মস অফ প্রেসার এন্ড ভলিউম আরএমএস এর। ফর ছোটবেলায় বাচ্চাবেলায় হাঁটতে হাঁটতে স্যান্ডো গেঞ্জি গায়ে পরে এসেছিলে, ফর n মোল অফ গ্যাস, n মোল গ্যাসের জন্য ছোটবেলায় মনে পড়ছে, ছোটবেলায় নাক দিয়ে জল গড়াতে গড়াতে এটা শিখে এসেছিলে। তাহলে C ইকুয়ালস টু রুট অফ 3nRT বাই M। समझा? M হচ্ছে মাস অফ গ্যাস, এটা আরএমএস এর ফর্মুলা। যদি 1 মোলের জন্য করি, খেয়াল করো, কারণ স্ট্যান্ডার্ড 1 মোলেই কাজ করা হয়, n equals to 1, so C equals to root of 3RT by M। এটাই মনে করে একটু আগে ছিল, কে দিয়েছিল ওখানে। যদি একটা, তুমি ভালো করে 1 মলিকিউল অফ গ্যাস করো, একটা মলিকিউল বস, একটা সিঙ্গেল একটা মলিকিউল, ওটা তো ওটা তো 1 মোল, 1 মোল মানে হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার মলিকিউলস, জানো নিশ্চয়ই, একদম ওটা 1 মোলের জন্য আরএমএস, ওটা একটার জন্য, একটার জন্য আর যেটা আছে রিপ্লেস হয়ে যাবে বোলজম্যান কনস্ট্যান্ট দিয়ে, একটার জন্য, হ্যাঁ, আর উইল বি রিপ্লেসড বাই বোলজম্যান কনস্ট্যান্ট, আর উইল বি রিপ্লেসড বাই বোলজম্যান কনস্ট্যান্ট, আর এমটা নিশ্চয়ই স্মল এম হয়ে যাবে, কারণ একটা মলিকিউলের মাস। আর ক্যাপিটাল এমটা কি, পুরো গ্যাস সিস্টেমের মাস, 1 মোলের মাস মানে মোলার মাস। ক্লিয়ার সবার? আরে হ্যাঁ না বল। উপরে ক্যাপিটাল এমটা হচ্ছে 1 মোল মানে মোলার মাস বোঝাচ্ছে, নিচে স্মল এমটা কি, এম মোলার মাস তো থাকবে না, আর একটার জন্য একটা, তাহলে একটার মাস বসবে স্মল এম। এটাই ছিল একটু আগে 3kT/m, এখান থেকে আসে, ছোট্ট ডেরিভেশন 2 মার্কসের আসতে পারে। আর একটা রয়েছে কাইনেটিক এনার্জির এক্সপ্রেশন, কাইনেটিক এনার্জি, এটা কিভাবে করতে পারি, চলো। কাইনেটিক এনার্জি, প্রেসার exerted by gas কত, 1/3 রো সি স্কোয়ার, তাই তো। কাইনেটিক এনার্জি অ্যাভারেজ, সবার মিলিয়ে একটা অ্যাভারেজ নেওয়া হয় না, কারণ সবাই তো র্যান্ডম মুভ করছে। অ্যাভারেজ কাইনেটিক এনার্জি, আইডিয়াল গ্যাস, অ্যাভারেজ কাইনেটিক এনার্জি, ই কে নাম দিলাম, কারণ কে অলরেডি আছে বোলজম্যান কনস্ট্যান্টে। স্যার এটা হবে হাফ, আপনি এম নিয়ে নিন, ভি স্কোয়ার নিয়ে নিন, কিন্তু ভি তে তো মুভ করছে না, মুভ করছে সি তে, তাহলে সি স্কোয়ার দিয়ে দিন, সিম্পল। গ্যাস পার্টিকেলের কোন ভেলোসিটি নেওয়া হয়েছে, সি নেওয়া হয়েছে এখানে, তো সি নেব না, সি নেব। তাহলে স্যারজি, আরে ও স্যারজি, হাফ এম সি স্কোয়ার ক্যান বি রিটেন অ্যাজ 3p বাই রো, ওখান থেকে দেখো 3p বাই রো,
স্যার রোটাকে ভাঙতে পারি, অ্যাবসলিউটলি ভাঙতে পারো। Rho can be written as m by v, so ultimately 3/2 pv, এটা একটা ফর্মুলা গ্যাসের কাইনেটিক এনার্জি। কিন্তু স্যার তুমি বলছিলে টেম্পারেচার ডিপেন্ডেন্ট, আসো आ जाओ भाई। n मोल ऑफ गैस E के 3/2 nRT। हाँ सर ये बात ठीक है, आप ठीक है। फॉर 1 मोल ऑफ गैस একদম এটাই স্ট্যান্ডার্ড, সমস্ত বইতে থাকে 3/2 RT। কিন্তু খেয়াল করবে এটা কত অ্যাভোগাড্রো নাম্বারের। যদি একটা মলিকিউলের জন্য বলি কমন সেন্সের সি ইউজ করলেই হবে, একটু আগে করলাম। একটা একটা সিঙ্গেল, সেও তো নিজে মুভ করছে, কে ড্যাশ বললাম সাপোজ, বলো কি বলছো? কোনটা টিটা কে হয়ে যাবে, কার জায়গায় আসবে বলো তোমরা, বলো দেখি কেমন মন দিয়ে শুনছো, এত চিল্লিয়ে চিল্লিয়ে পড়াচ্ছি। यस আগে ভাই দেখো তাই লেখা হয়েছে 1 মলিকিউলে আর ইজ রিপ্লেসড বাই কে, মাস এখানে চেঞ্জ হয়েছিল, ওখানে মাস নেই, তাহলে 3/2 বোলজম্যান আঙ্কেল ইনটু ক্যাপিটাল টি। সুন্দর ফর্মুলা, সামস পাবে, প্রচুর সামস পাবে, ভরপুর মাত্রায় পাবে। আর রিপ্লেসড বাই বোলজম্যান কনস্ট্যান্ট ফর সিঙ্গেল লোকজনের জন্য, সিঙ্গেল মলিকিউল অফ গ্যাস আঙ্কেল। ক্লিয়ার সবার? সাবাস। থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম, যদি বন্ধু নেচারে 3টে ইকুইলিব্রিয়াম হয়, 3টে, একটা থার্মাল ইকুইলিব্রিয়াম টেম্পারেচার ফিক্সড, মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম নেট ফোর্স 0, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম কেমিস্ট্রিতে পড়েছো লা সাতেলিয়ার প্রিন্সিপাল, थोड़ा बहुत याद आया केमिकल काइनेटिक्स, ला सातेलियर प्रिंसिपल। এই 3টে ইকুইলিব্রিয়াম নেচারে হয়, কেউ যদি 3টে ইকুইলিব্রিয়াম একসাথে অ্যাটেইন করতে পারে তার জীবনে সুখই সুখ, চিল লাইফ। বললাম থার্মাল ইকুইলিব্রিয়াম হয়, মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম হয়, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম হয়। এই 3টে ইকুইলিব্রিয়াম যে অ্যাটেইন করবে তাকে আমরা বলবো সে চলে গেছে থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়ামে বা থার্মোডাইনামিক্যাল ইকুইলিব্রিয়াম। 3টে একসঙ্গে এক্সিস্ট করতে হবে। কিরকম ব্যাপারটা? তোমরা তো ম্যাথসের স্টুডেন্ট অনেকেই আছো, তোমাদের ম্যাথসে একদম ডবল ডবল পিএইচডি আছে আমি শুনেছি। এটা এইভাবে চিন্তা করতে পারো ইন টার্মস অফ সেট, সেটের রেসপেক্টে ভাবতে পারো। সাপোজ এই সেটটা বোঝাচ্ছে থার্মাল ইকুইলিব্রিয়াম, এই সেটটা বোঝাচ্ছে মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম, এই সেটটা বোঝাচ্ছে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। এরকম ভাবে এক্সামে করে দেবে, টিচার পাগল হয়ে যাবে, টিচার জাস্ট পাগলা হয়ে যাবে, পাগলা পাগলা। এই 3টে হচ্ছে কমন ইন্টারসেকশন বলে, ইফ আই এম নট রং। কমন ইন্টারসেকশন এটাই হচ্ছে থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম। এই যে সিনারিওটা, এই যে পজিশনটা, তাকেই বলা হয়েছে থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম। মানে এখানে থার্মাল ইকুইলিব্রিয়ামও আছে, মেকানিক্যাল ইকুইলিব্রিয়ামও আছে, কেমিক্যাল ইকুইলিব্রিয়ামও আছে। সেরা ব্যাপার ভাই,
সেরা ব্যাপার ভাই, পুরো জান্নাত জান্নাত ফিলিংস, সেরা ব্যাপার, স্বর্গ ভাই। ক্লিয়ার? এরকম স্যার নেচারে হতে পারে ভাই, প্রচুর হয়ে বসে আছে, নেচারে একদম চিল মাইন্ডে আছে, হ্যাঁ চিল মাইন্ডে আছে, আমাদের মতো অস্থির নেই, আমাদের মতো অস্থির হলে নেচার ধ্বংস করে। তাণ্ডব, नेचर एग्जाम्पल माথায় আসছে না अभी तो दिमाग में नहीं आ रहा। नेचारे তিনটে একসাথে কোথায় আছে? মাথায় আসছে না, আসলে বলে দেবো গ্রুপে। চলো তাহলে তিনটে একসাথে আছে, ভাবতে হবে, থার্মালও আছে, মেকানিক্যালও আছে, কেমিক্যালও আছে। মানে টেম্পারেচার কনস্ট্যান্ট আছে, নেট ফোর্স জিরো আছে, কেমিক্যালি কোনো চেঞ্জ হচ্ছে না। এটা কোথায়? হ্যাঁ মনে পড়েছে একটা, এটা তুই বলতে পারিস যে মেল্টিং অফ আইস যখন হয়, মেল্টিং অফ আইসে মনে আছে তো ল্যাটেন্ট হিটের দেয়া নেওয়া হয়, ইয়াদ है? আইস যখন মেল্ট হয় 0 ডিগ্রি সেলসিয়াসের আইস, জানিস তো 0 ডিগ্রি ওয়াটারে আগে কনভার্ট হয় আইস, 0 ডিগ্রি সি এর আইস আগে ওয়াটার হয়। তাহলে টেম্পারেচার কনস্ট্যান্ট মানে থার্মাল ইকুইলিব্রিয়াম, কোনো নেট ফোর্স নেই, বাইরে থেকে কোনো ফোর্স বাগেরা কিছু নেই, নর্মাল সিস্টেম রয়েছে, আইসোলেটেড সিস্টেম, কেমিক্যালিও কোনো চেঞ্জ আসছে না, ওয়াটার থেকে ওয়াটার মানে H2 থেকে তো H2 হচ্ছে। সো এইখানে সিস্টেমটা থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়ামে চলে গেছে বলতে পারি। समझा? বল। ভলক্যানো বলছে তো টেম্পারেচার ইনক্রিজ করে, বাড়ে তো, ভলক্যানো কুলিং এ তো টেম্পারেচার কমছে, থার্মাল ইকুইলিব্রিয়াম। না 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 একদম নয়, টেম্পারেচার চেঞ্জ হবে না তো, সব ওকে বিশ্বাস করলে হবে? এগোই, ভেরি নাইস, গেলাম। লজ, কি কি সূত্র আমাদের পড়তে হবে? থার্মোডাইনামিক্স এর লজ এর অর্ডারটা লাইক দিস, জিরোথ ল, বাংলায় পড়েছো শূন্যতম সূত্র, ফার্স্ট ল, ফার্স্ট ল অফ টিডি থার্মোডাইনামিক্স, থার্ড লটাও আমাদের হালকা পড়তে হবে, একটা বেসিক নলেজ লাগবে। এই হচ্ছে বক্তব্য। এটা নিশ্চয়ই তোমরা জানো বা শুনেছো যে থার্মোডাইনামিক্সে ফার্স্ট ল আগে এসছে, সেকেন্ড ল তারপরে এসছে, তারপরে জিরোথ ল এসছে, ঠিক আছে, থার্ড ল তো পরে এসছে। তাহলে স্যার ওর র্যাঙ্ক আগে কেন? কারণ জিরোথ ল এর কনসেপ্টটা এতটা বেসিক, এতটা বেসিক, এতটা বেসিক, ওকে থার্ড ল বলতে লজ্জা লাগছিল, ওই জন্য ওকে বলা, ফার্স্ট ল তখন পুরো ওয়ার্ল্ড ওয়াইড সবাই জেনে গেছে, সেকেন্ড ল জেনে গেছে, চেঞ্জ তো করা যাবে না ভাই, এত কি করে চেঞ্জ? ভুল তো নয়, ভুল হলে চেঞ্জ করা হয়, ভুল তো নয়, ওই জন্য বলা হলো ভাই আগে, সবার আগে আছে ও, জিরোথ ল, ও কিন্তু পরে এসছে। হ্যাঁ সব থেকে ইজি ওটা, তোমাদের দেখে মনে হবে যে হ্যাঁ ঠিকই তো, এটাই তো হওয়া আগে উচিত ছিল, বাট তখন সায়েন্টিস্টদের মাথায় আসেনি। আমরা জিরোথ ল পড়বো, তারপর নেক্সট ডে থেকে ধোঁয়াধার ফার্স্ট সেকেন্ড থার্ড ল স্টার্ট হবে। জিরোথ ল গল্পটা আগে বলে দিই, তারপর স্টেটমেন্টটা পড়বে। গল্পটা হচ্ছে, এ একটা ফ্রেন্ড আছে, তার সাথে বি এর খুব ফ্রেন্ডশিপ আছে, ফ্রেন্ডশিপ আছে, বি এর সাথে সি এর খুব ফ্রেন্ডশিপ আছে। তাহলে কি হবে? একটা টাইম পরে এ আর সি এর সাথে ফ্রেন্ডশিপ হয়ে যাবে, মানে সিনারিওটা উইল লুক লাইক দিস, তিনজনেই পরস্পর ফ্রেন্ড হয়ে যাবে। এটাই হচ্ছে জিরোথ ল। জিরোথ কিন্তু কোনো সায়েন্টিস্টের নাম নয়, ইয়াদ রাখিও, জিরোথ মানে জিরো, ফার্স্ট ল সেকেন্ড ল এর আগে কি হবে? জিরোই হবে, ওই জন্য জিরোথ বলা হয়েছে, নো সায়েন্টিস্ট। এটা দিস ইজ জিরোথ ল। এটা তাহলে স্যার থার্মোডাইনামিক্সে কি করে বলবো? টেম্পারেচারের রেসপেক্টে। when two bodies, খেয়াল করবে,
থার্মাল ইকুইলিব্রিয়াম, এই টার্মগুলো কিন্তু গুলিয়ে যায়। থার্মাল ইকুইলিব্রিয়াম, থার্মোডাইনামিক্যাল না, থার্মাল। টেম্পারেচার ফিক্সড। এ আর বি এর ধরো টেম্পারেচার T1 ফিক্সড আছে, বি আর সি এর টেম্পারেচার T2 ফিক্সড আছে, তাহলে একটা টাইম পরে এ আর সি এর টেম্পারেচারও ফিক্সড হয়ে যাবে, মানে T1 ইকুয়ালস টু T2 দেখতে পাবো। সমঝা? মানে অ্যাকচুয়ালি প্রত্যেকের টেম্পারেচার টি টি টি, তাই বলছে দেখো এনি টু বডিজ আর ইন থার্মাল ইকুইলিব্রিয়াম, যে কোনো দুটো বডি থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে, কার সাথে? উইথ অ্যানাদার থার্ড বডি। তাহলে দেন দা থ্রি বডিজ, তাহলে যে তিনটে বডি আছে তারা প্রত্যেকে নিজেদের সাথে থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে। এ আর বি ফ্রেন্ড, বি আর সি ফ্রেন্ড, এ আর সি ও ফ্রেন্ড হয়ে যাবে, মানে তিনজনেই ফ্রেন্ড হয়ে যাবে। জিরোথ ল। তুমি বলবে হ্যাঁ স্যার এটা একদম বেসিক, লজিক্যাল কথা স্যার, এটা একদম বেসিক, এটাই জিরোথ ল। ভেবে দেখো, এটাকে থার্ড ল বললে তোমার নিজেরই লজ্জা লাগবে। সেকেন্ড লতে কেলভিন প্ল্যাঙ্ক ক্লসিয়াস স্টেটমেন্ট ছিল, বড় ভয়ানক ছিল ভাই, এটা তো বেসিক ভাই। ক্লিয়ার? क्या बात। তাহলে জিরোথ ল, এই ল এর কোনো ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন নেই, কনসেপ্ট আছে, ইম্পর্টেন্স আছে, গুরুত্ব আছে, বুঝলে? এই লটা কিন্তু প্রায় 1930 পরে বেরিয়েছে, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরে এই কনসেপ্টটা মাথায় এসেছে, থার্মাল ইকুইলিব্রিয়ামে তিনজনেই একসাথে থাকতে পারে। ওকে, চলো এগোই এগোই। সাবাস। এই যে ইম্পর্টেন্স, এটা এক্সামে দেয়, জিরোথ ল এর 2-4টে ইম্পর্টেন্স লেখো, ফাটাফাট লিখে দেবে, ঝপাং করে ঝেপে দেবে। কি বলছে দেখো, বেসিস অফ টেম্পারেচার মেজারমেন্ট। ভালো করে খেয়াল করো, জিরোথ ল বেসিক্যালি কি বলেছে, যে না থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকবে। আর আমি চিল্লিয়ে চিল্লিয়ে বলে যাচ্ছি, থার্মাল ইকুইলিব্রিয়াম ইজ নাথিং বাট কনস্ট্যান্ট টেম্পারেচার। সিস্টেম কনস্ট্যান্ট টেম্পারেচারে আছে, তাই বলবো থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে, তাই তো? কি বলছে দেখো, ইট প্রোভাইডস দ্য ফান্ডামেন্টাল ডেফিনেশন অফ টেম্পারেচার। তুমি নিজে ভেবে দেখো যে হ্যাঁ স্যার, টেম্পারেচারের ডেফিনেশন বলতে পারি, এ আর বি এর মধ্যে একটা কিছু কোয়ান্টিটি আছে, বি আর সি এর মধ্যে একটা কিছু কোয়ান্টিটি আছে, এই যে এ আর বি এর কোয়ান্টিটি, বি আর সি এর কোয়ান্টিটি সেম, তবেই না ওরা থার্মাল ইকুইলিব্রিয়ামে। হ্যাঁ স্যার, ওটাই টেম্পারেচার, ওটাই টেম্পারেচার। ইফ টু সিস্টেম আর ইন থার্মাল ইকুইলিব্রিয়াম, তাহলে বলতে পারি অন্য সিস্টেমটাও থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে, ওদের তাহলে কি সেম আছে? টেম্পারেচার। যে কোয়ান্টিটি থার্মাল ইকুইলিব্রিয়ামে সেম থাকছে তাকে টেম্পারেচার বলতে পারি। একটা বেসিক ডেফিনেশন পাওয়া যাচ্ছে। থার্মোমিটার বাজারে যে চলে, থার্মোমিটার, তার ফাউন্ডেশন জিরোথ ল। ফার্স্ট ল সেকেন্ড ল নয় কিন্তু, জিরোথ ল থার্মোমিটারের ফাউন্ডেশন। থার্মাল ইকুইলিব্রিয়ামের কনসেপ্ট তো আগেই বলা হলো। হিট ট্রান্সফার বুঝতে পারবে, থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে মানে হিট ট্রান্সফার হবে না স্যার। তার মানে কেউ যদি জিরোথ ল ফলো করে, ভালো করে শুনবে কিন্তু, যদি জিরোথ ল ফলো করে তাহলে তার ক্ষেত্রে হিট ট্রান্সফার হবে না। হ্যাঁ স্যার ঠিকই বলছো, কারণ তিনজনের টেম্পারেচার সেম আছে, টেম্পারেচার সেম থাকলে তো হিট ট্রান্সফার হয় না, কম বেশি হলে হবে। অনেকে ভাববে না স্যার হিট বেশি কম হলে হবে, গাধা টু দি পাওয়ার ইনফিনিটি। হিটের ডিফারেন্স হলে তবে, সরি তোদের পাল্লায় পড়ে হচ্ছে, টেম্পারেচারের ডিফারেন্স হলে তবে হিট ট্রান্সফার হবে, হিটের ডিফারেন্সের জন্য নয়। হিটের ডিফারেন্স ম্যাটার করে না। জলের যেমন কি হাইট ম্যাটার করে, হাইটের ডিফারেন্স হলে জল ফ্লো হয়, কত জল আছে ম্যাটার করে না, হাইটের ডিফারেন্স। টেম্পারেচারের ডিফারেন্স হলে হিট ট্রান্সফার হবে, টেম্পারেচারই ফিক্স, তাহলে নো ট্রান্সফার অফ হিট, তাহলে হিট ট্রান্সফারের কনসেপ্ট পাওয়া যাচ্ছে, রাইট? এই ল থেকেই আমরা কনফার্ম হলাম, এই ল থেকেই আমরা ভরপুর মাত্রায় কনফার্ম হলাম যে টেম্পারেচার হচ্ছে একটা ভেরি ইম্পর্টেন্ট প্রপার্টি অফ সাবস্টেন্স বা সিস্টেম। সিস্টেমের একটা গুরুত্বপূর্ণ প্রপার্টি টেম্পারেচার।
হ্যাঁ স্যার, কেটিজিও তাই বলছে বাবু। এই জিরোথ ল এর পরেই কেটিজির পস্টুলেট গুলো মডিফাই করা হয়েছে যে হ্যাঁ কাইনেটিক এনার্জি শুধু টেম্পারেচার ডিপেন্ডেন্ট। জিরোথ ল সেটা আরো প্রপারলি এস্টাবলিশ করে যে টেম্পারেচার ইজ আ প্রাইম প্রপার্টি ইন থার্মোডাইনামিক্স এন্ড কেটিজি। क्रिस्टल क्लियर एकदम। क्या बात है। টেম্পারেচার স্টেট ফাংশন চিল্লি অনেক বলা হয়েছে, আর বলছি না। ফার্দার যে ল গুলো আছে, সেকেন্ড ল এরপরে মানে তোমাদের লেভেলে তোমরা ভাবো জিরোথ ল আগে এসছে, ফর ইউর বেটার আন্ডারস্ট্যান্ডিং। এসেনশিয়াল ফর ফার্দার ল, the first law and second law implicitly assume zeroth law, making it the foundational of the entire subject. Yes boss, zeroth law হচ্ছে থার্মোডাইনামিক্স এর ফাউন্ডেশন, কারণ ও টেম্পারেচার নিয়ে খেলে, কারণ ও থার্মাল ইকুইলিব্রিয়াম নিয়ে খেলে, কারণ ও হিট ট্রান্সফার নিয়ে খেলে। ভালো করে খেয়াল করবে, ফার্স্ট লতে হিট ট্রান্সফার নিয়ে কথা বলা হয়েছে, ফার্স্ট লতে হিট ট্রান্সফার নিয়ে কথা বলা হয়েছে। হিট ট্রান্সফার যেটা হবে সেটা ইন্টারনাল এনার্জি চেঞ্জ করবে আর ওয়ার্ক ডান হবে। সেকেন্ড লতে যদি হালকা ফুলকাও পড়ে থাকো, সেকেন্ড লতেও হিট ট্রান্সফার নিয়ে কথা বলা হয়েছে। রেফ্রিজারেটর আর ফ্রিজ, সরি কি নাম বলে, হিট ইঞ্জিন, হিট ইঞ্জিন আর ফ্রিজ। তাহলে ভেবে দেখো এই হিট ট্রান্সফারের বেসিক কনসেপ্ট কে দিল? জিরোথ ল। কারণ ও বলছে টেম্পারেচার ফিক্স থাকলে হিট ট্রান্সফার জিরো, কারণ থার্মাল ইকুইলিব্রিয়াম অ্যাটেন হয়েছে। টেম্পারেচার চেঞ্জ, থার্মাল ইকুইলিব্রিয়াম আসেনি, হিট ট্রান্সফার হবে। লাগাও ফার্স্ট ল সেকেন্ড ল। থার্ড লতেও দেখবে ভালো করে এনট্রপি নিয়ে বলা হয়েছে, ওখানেও হিট ট্রান্সফারের কথা বলা হয়েছে, কারণ এনট্রপি বাড়বে মানেই হিট ট্রান্সফার হবে, তো সেটাও বলা যাবে। ক্রিস্টাল ক্লিয়ার? বলো। বেস ল, এক্স্যাক্টলি। জিরোথ ল আগে ইনভেন্ট হওয়া উচিত ছিল, বাট ফরচুনেটলি আনফরচুনেটলি সায়েন্টিস্টদের মাথায় আসেনি, তো তারপরে এসছে, ব্যাস তারপরে এসছে, সিলেবাস বাড়িয়ে দিয়েছে একদম। থার্ড ল এর একটু আগে এসছে, মানে থার্ড ল আর জিরোথ ল অলমোস্ট সিমিলার টাইমে এসছে, মানে হালকা ডিফারেন্স, ওটা নেগলিজেবল ডিফারেন্স, বুঝলে। 1930 পরে জিরোথ ল এসছে, ইফ আই এম নট রং 1932 তে এসছে মনে হয়। তখন ফার্স্ট ল সেকেন্ড ল ভাই অনেক আগে থেকে চলছে, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন শুরু হয়েছে ফার্স্ট ল সেকেন্ড ল দিয়ে। 1850 হিস্ট্রি ভাই, ইউরোপ, মনে নেই? ফ্রান্স থেকে শুরু হলো ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন 1850 সময়, তখন ফার্স্ট ল সেকেন্ড ল। জিরোথ ল অনেক পরে, 1930 পরে। হিস্ট্রি ক্লাসও হয় এখানে মাঝে মাঝে। ক্লিয়ার? শাবাশ, কংগ্রাচুলেশন, আজকে তোমরা খুব ভালো পারফর্ম করেছো। কতক্ষণ ক্লাস হয়েছে? এক। আজকে একদম পারফেক্ট 28 40। হ্যাঁ, একদম ফার্স্ট ক্লাস, এরকম হলে মনটা বড় ভালো লাগে। খুশি খুশি থাকো, আমি লিখে দিলাম, কারণ খুশি, ঠিক তো? হ্যাঁ খুশি, কেইচিউ, হ্যাঁ খুশি খুশি থাকো। কেন স্যার? पता नहीं, पता नहीं, नहीं, फिर कभी ये खुशी मिले और ना मिले। প্রথম ক্লাস, খুশি খুশি থাকা উচিত, খুশি খুশি থাকলে জীবন ভালো থাকবে। কে পাতা পরে হয়তো খুশি পাওয়া গেল না, হতেই পারে, তাই না? আজকের যে টাইমটা রয়েছে এখানে পুরো টাইমটাই অ্যাকসেপ্টেড হবে, যে হ্যাঁ তোমরা 1 ঘন্টা 28 মিনিট ক্লাস করে ফেলেছো। পরের সময় আবার এই আগের ওয়ানটা কনসিডার হয় না, ফিজিক্সের এটা কেডিজির অ্যাজাম্পশন। আগের গুলো আবার হয় না, 1 2 যাই থাকে ওটা বাদ দিয়ে শুরু হয় তখন। যাই হোক বন্ধু, হোপ ইউ আর এনজয়েড। বেসিক এটা নোটস বানিয়ে নিও আজকের মধ্যে, মানডে তো ক্লাস আছে। আর খেয়াল রেখো, আমি পাঠাবো কি বললাম, ইলেকট্রোম্যাগনেটিজমের নিউমেরিক্যাল শিট, ঠিক আছে?
ওখানে বেশ বেশ 12টা 10টা করে নিউমেরিক্যাল আছে, ওটা সলভ করে ওটা একদিন অন্য ক্লাস নিয়ে করিয়ে দেওয়া যাবে। चलिए आज का कार्यक्रम यहीं पर समाप्त होता है। आप सभी का धन्यवाद मेरे दरबार में आने के लिए। बोलो স্যার বলছিলেন ইলেকট্রোম্যাগনেটিজমের আগের ইউটিউব ভিডিওগুলো। আচ্ছা দেখছি, সেটা দেখছি তো, আমাকে এমনি মেসেজ কর, বলে দিচ্ছি প্রসেসটা। আচ্ছা ठीक है बंधु, टाटा बाय बाय, टेक केयर, हैव अ गुड डे, नाचो नाचो, टाटा। নমস্কার নমস্কার নমস্কার, থ্যাংক ইউ সো মাচ। যেটুকু সময় পয়সা দিয়েছে সেটুকু সময় করানো হয়েছে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।